তো আজকে আমরা পড়ব শ্বসন সম্পর্কে। এই ভিডিওটাতে আমরা শ্বসনের বেসিক আইডিয়া অর্থাৎ বেসিক প্রিলিমিনারি নলেজটা নেব, ঠিক আছে? তো শ্বসন মানে কি সেটা আগে জানতে হবে। তো আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, C6H12O6 উৎপন্ন হয়, ঠিক আছে? আর এই গ্লুকোজে, এই যে গ্লুকোজ যেটা উৎপন্ন হচ্ছে, সেই গ্লুকোজে কে এসে জমা হচ্ছে? যে সৌরশক্তি কি হয়? অস্থিতিক শক্তিরূপে এই গ্লুকোজের মধ্যে জমা হয়। তাহলে এটার মধ্যে কে জমা হচ্ছে? এখানে সৌরশক্তির আবদ্ধকরণ হয়। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া এটা জেনেছি, সে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জলের সহযোগে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেই গ্লুকোজের মধ্যে সৌরশক্তির আবদ্ধকরণ হয়, ঠিক আছে? এই সৌরশক্তিটা যেটা গ্লুকোজের মধ্যে আবর্তিত হচ্ছে, কী রূপে আবদ্ধ হচ্ছে? যে ঐস্থিতিক শক্তি রূপে সৌরশক্তিটা। তাহলে এটা গ্লুকোজের মধ্যে কী রূপে সৌরশক্তিটা আবদ্ধ হচ্ছে? ঐস্থিতিক শক্তি রূপে। ঐস্থিতিক শক্তি, ঠিক আছে? এই শক্তিটা শ্বসন প্রক্রিয়ায়, ঠিক আছে, শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে এই গ্লুকোজটা, মানে টোটাল গ্লুকোজটাই শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়। জারিত হওয়ার ফলে এই যে গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন করে? গ্লুকোজ জারিত হয়ে উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি, ঠিক আছে? এই যে এই শক্তিটা ঐস্থিতিক শক্তির রূপান্তর, ঠিক আছে? এই শক্তিটা হচ্ছে ঐস্থিতিক শক্তি রূপান্তর। এবং এই শক্তিটা কী ধরনের শক্তি? তাপ শক্তি, ঠিক আছে? তাপ শক্তি। তো তাহলে এখান থেকে আমরা শ্বসনের সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে শ্বসনের সংজ্ঞাটা? যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে মেনলি অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, অক্সিজেন থাকতেও পারে, আবার অক্সিজেন উপস্থিত অথবা অনুপস্থিতি যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? তাহলে কি বলবো? যে গ্লুকোজটা কি করে? অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং অস্থিতিক শক্তি, খাদ্যস্থ অস্থিতিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তি উৎপন্ন হয়, সেটিকে শ্বসন বলে, তাই তো? তাই শ্বসন মানে কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, তাকে বলে শ্বসন, ঠিক আছে? খুব সহজ সরল সংজ্ঞা শ্বসনের। এবং আমাদের বোঝার জন্য কীরকমভাবে বুঝবো জিনিসটা? যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন হয়, সেই গ্লুকোজের মধ্যে সৌরশক্তিটা আবদ্ধ হয়। কী রূপে আবদ্ধ হয়? ঐস্থিতিক শক্তিরূপে আবদ্ধ হয়। সেটা কি করে? শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কি করে? শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে কী কী উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং তাপ শক্তি উৎপাদন করে। সেটাই হচ্ছে শ্বসন। আশা করি বোঝাতে পেরেছি যে শ্বসন হচ্ছে কোষস্থ খাদ্য জারিত হয়ে মেনলি অক্সিজেন উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তাপ শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে শ্বসন, ঠিক আছে? এরপর হচ্ছে শ্বসনের এরপর হচ্ছে আমরা পড়ব যে আমি বললাম অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে শ্বসন কার্য চালানো, তাই তো? তাহলে আমরা তো আমাদের শ্বসন কার্য চালানোর জন্য কি দরকার হয়? অক্সিজেনের দরকার হবে। আমাদের শরীরে শ্বসন কার্য চালানোর জন্য অক্সিজেন লাগবে, তাই তো? তাহলে আমরা হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী। তাহলে অক্সিজেন দরকার হয় উন্নত শ্রেণীর প্রাণী এবং কিছু উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, তাই তো? উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেন ছাড়া শ্বসন কার্য চালানো যাবে না, অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচা যাবে না, ঠিক আছে? এরকম কারা হয়? উন্নত শ্রেণীর প্রাণী এবং উন্নত শ্রেণীর উদ্ভিদ। এদেরকে বলা হয় বায়ুজীবী জীব। কি জীব? বায়ুজীবী জীব, ঠিক আছে? কিন্তু অক্সিজেন ছাড়াও যারা বেঁচে থাকতে পারে, যেমন ইস্ট, ঠিক আছে, মনোসিস্টস,
তো এরা কী হয়, এরা অক্সিজেন ছাড়াও নিজেদের বেঁচে থাকতে পারে এবং শ্বাস প্রশ্বাস বা শ্বসন কার্য চালাতে পারে। এরা হচ্ছে অবায়ুজীবী জীব, মানে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয় না। ঠিক আছে, তাহলে বায়ুজীবী জীব কারা? যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, হ্যাঁ। আর অবায়ুজীবী জীব কারা? যাদের অক্সিজেনের প্রয়োজন হয় না বেঁচে থাকার জন্য, তারা হচ্ছে অবায়ুজীবী জীব। ঠিক আছে, এরপর আমরা জানব শ্বসন উদ্ভিদ দেহের কোথায় কোথায় হয়, মানে কোথায় কোথায় উদ্ভিদ দেহের কোন অঙ্গে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, আর প্রাণীদের ক্ষেত্রে কোন কোন অঙ্গে শ্বসন ক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, তো উদ্ভিদের ক্ষেত্রে মেনলি আমরা জানি পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান প্রদান হয়। তাহলে উদ্ভিদের যদি আমরা প্রথমে আলোচনা করি যে শ্বসন স্থানটা কোথায়, তাহলে আমরা বলবো প্রথমেই পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বা যাকে ইংরেজিতে বলা হয় স্টোমাটা। ঠিক আছে, সেটা পাতার উপরে থাকে, তাই তো। মেনলি সমাঙ্ক পৃষ্ঠ পাতার উভয় ত্বকেই থাকে পত্ররন্ধ্র, মানে উপরে নিচে দুই দিকে থাকে হচ্ছে, দুই ত্বকেই থাকে পত্ররন্ধ্র সমাঙ্ক পৃষ্ঠ পাতার উভয় ত্বকে, কিন্তু অসমাঙ্ক পৃষ্ঠ পাতার শুধুমাত্র নিম্ন ত্বকে পত্ররন্ধ্র থাকে, অসমাঙ্ক। ঠিক আছে, সমাঙ্ক পৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে, আর অসমাঙ্ক পৃষ্ঠ পাতার নিম্ন ত্বকে পত্ররন্ধ্রটা থাকে। এই পত্ররন্ধ্র হচ্ছে পাতার উপরে কতগুলো ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে কি হয়, গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে, অর্থাৎ অক্সিজেন ঢোকে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, আবার কার্বন ডাইঅক্সাইড ঢোকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অক্সিজেন ত্যাগ হয়, তাই তো। শ্বসনের সময় অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, কিন্তু যখন সালোক সংশ্লেষ ঘটে তখন কি হয়, সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, অক্সিজেন ত্যাগ হয়, তাই তো। তাহলে এই যে গ্যাসীয় পদার্থের আদান প্রদানটা এটা কিসের মাধ্যমে ঘটে, পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। আর পত্ররন্ধ্রকে ঘিরে থাকে দুই ধরনের কোষ। ঠিক আছে, পত্ররন্ধ্রকে মানে দু ধরনের কোষ পত্ররন্ধ্র ছিদ্রটাকে, এই যেটা যদি পত্ররন্ধ্রের ছিদ্র হয়, এটা যদি পত্ররন্ধ্র হয়, ঠিক আছে, এটা যদি পত্ররন্ধ্র হয়, তাহলে এই যে দু ধরনের কোষ যেটা পত্ররন্ধ্রকে ঘিরে থাকে এদেরকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। ঠিক আছে, রক্ষী কোষ। ঠিক আছে, এই রক্ষী কোষ বলা হয় সেটাকে। তো এই দু ধরনের গার্ড সেল বা রক্ষী কোষ কী করে, পত্ররন্ধ্রের ছিদ্রটাকে কন্ট্রোল করে। কখন যদি মানে এমন দরকার যে পত্ররন্ধ্রকে মানে আমাদের গাছের বা উদ্ভিদের অক্সিজেন দরকার হয় বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে দরকার হয়, তখন এই গার্ড সেল দুটো ওপেন হয়ে যায় এবং পত্ররন্ধ্রের ছিদ্রটা খুলে যায়। কিন্তু যখন মনে হয় যে আমাদের গ্যাসীয় আদান প্রদানের প্রয়োজন নেই, তো কি হয়, গার্ড সেলটা ছিদ্রটাকে ঢেকে দেয়, তাই তো, দিয়ে গ্যাসীয় আদান প্রদানটা বন্ধ হয়ে যায়। এভাবে গার্ড সেল কী করে, পত্ররন্ধ্রটাকে কন্ট্রোল করে। এছাড়া উদ্ভিদের লেন্টিসেল দ্বারা শ্বাস প্রশ্বাস চলে। লেন্টিসেল কি, যে উদ্ভিদের কী হয়, বায়বীয় অংশে যে কিউটিকল থাকে, সেই কিউটিকলের ত্বকে কিছু কতগুলো ছিদ্র থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হয় লেন্টিসেল। মেনলি বৃক্ষ অ্যান্ড গুল্ম জাতীয় উদ্ভিদের দেখা যায় লেন্টিসেল। এই লেন্টিসেল মেনলি কিছুই না, বায়বীয় অংশে কিছু উদ্ভিদের বায়বীয় অংশের উপরের ছিদ্র, অঙ্গের ছিদ্র। ঠিক আছে, উদ্ভিদের বায়বীয় অংশে অঙ্গের উপরে অবস্থিত ছিদ্র। ঠিক আছে, যার মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান প্রদানটা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম, পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া চালানো যেতে পারে, আর লেন্টিসেলের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া চালানো যেতে পারে। আরেকটা হচ্ছে নিউম্যাটোফোর বা শ্বাসছিদ্র। কাদের থাকে, মেনলি সুন্দরী, গরান, গেওয়া এইসব উদ্ভিদের মানে লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মূলের
মূলটা মাটির ওপরে উঠে আসে এবং মাটির ওপরে মূলের ওপরে এই যে মূলটা যেটা মাটির ওপরে উঠে আসে, ঠিক আছে, এটা মাটির ওপরে যেটা উঠে আসে তার উপরে একটা ছিদ্র থাকে, যার মাধ্যমে কি হয়, অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, তাই তো? অক্সিজেন গৃহীত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে, একে শ্বাসছিদ্র বলে। মেনলি লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে নিউম্যাটোফোর দেখা যায়, ঠিক আছে। এটা গেল উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন কাদের মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, লেন্টিসেলের মাধ্যমে হয় এবং নিউম্যাটোফোরের মাধ্যমে হয়। প্রাণীদের ক্ষেত্রে শ্বসন অঙ্গটা কাদের ক্ষেত্রে কোনটা সেটা আমাদের জানতে হবে। তো প্রাণীদের ক্ষেত্রে দেহতলের মাধ্যমে, মানে আমাদের কি বলবো, স্কিন, ঠিক আছে, প্রাণীদের স্কিনের মাধ্যমে বা দেহত্বকের মাধ্যমে যারা যারা শ্বাস শ্বসন কার্য চালায় তাদের উদাহরণ হচ্ছে, শুধু উদাহরণগুলো জানতে হবে আমাদের, যে স্পঞ্জ, হাইড্রা, এগুলো দেহত্বকের মাধ্যমে শ্বসন কার্য চালায়। আচ্ছা, ট্রাকিয়ার মাধ্যমে কারা শ্বাস প্রশ্বাস চালায়? মেনলি পতঙ্গ শ্রেণী যারা হয় তারা ট্রাকিয়ার সাহায্যে বা শ্বাস নালীর মাধ্যমে শ্বসন কার্য চালায়, যেমন আরশোলা, ফোরিং, ঠিক আছে, এগুলো ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকার সাহায্যে মেনলি মাছেরা শ্বাসকার্য চালায়। মেনলি মাছ, রুই, কাতলা, এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। বুকগিল হচ্ছে কাঁকড়া, চিংড়ি, এরা বুকগিলের সাহায্যে শ্বসন কার্য চালায়। আচ্ছা, এছাড়া জানতে হবে ফুসফুসের সাহায্যে কারা শ্বাসকার্য চালায়? আমরা, মানুষ, পক্ষী, সরীসৃপ, এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আরেকটা হচ্ছে আমাদের জানতে হবে এআরও, মানে হচ্ছে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গ্যান বা অতিরিক্ত শ্বাসযন্ত্র। এরা মানে এদের সাহায্যে কারা শ্বাসকার্য চালায়? অতিরিক্ত শ্বাসযন্ত্র, মানে হচ্ছে ফুলকা ছাড়াও এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসেবে এই এআরওটা থাকে। কাদের ক্ষেত্রে? জিওল মাছেদের ক্ষেত্রে, মেনলি শিঙি, মাগুর, এদের ক্ষেত্রে এআরও বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান বা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, ঠিক আছে। তাহলে দেহতলের মাধ্যমে শ্বাসকার্য চালায় স্পঞ্জ, হাইড্রা, ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় আরশোলা, ফোরিং, ফুলকার সাহায্যে মেনলি মাছ, রুই, কাতলা, যেগুলো নর্মাল মাছ সেগুলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। বুকগিল, কাঁকড়া, চিংড়ি, ফুসফুস, মানুষ, পক্ষী, সরীসৃপ যারা আছে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর এআরও বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায় শিঙি আর মাগুর, মানে জিওল মাছ যেগুলো, কই, শিঙি, মাগুর, এরা অতিরিক্ত শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বসন কার্য চালিয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, শ্বসনের গুরুত্ব কী তাহলে? শ্বসন প্রক্রিয়া চালিয়ে কী লাভটা হয়? শ্বসন প্রক্রিয়া চালানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটা আমাদের শ্বসন থেকে আমরা পাই। মেনলি শ্বসনে কী হয়? খাদ্যটা জারিত হয় এবং জারিত হওয়ার ফলে কী হয়? শক্তির উৎপন্ন হয়, আর এই শক্তির দ্বারাই কী হয়? আমরা বিভিন্ন রকম কার্য সম্পাদন করতে পারি। তাহলে এখানে কী হয়? শক্তির মুক্তি ঘটে শ্বসন প্রক্রিয়ায়। আর যেহেতু শক্তির মুক্তি ঘটে, তাই এই শক্তির যে মুক্তিটা ঘটে বা সেই শক্তিটা উৎপন্ন হয়, মুক্তি ঘটে, সেই শক্তির সাহায্যে আমরা বিভিন্ন রকম কার্য সম্পাদন করতে পারি। তাহলে এটাই হচ্ছে শ্বসনের প্রথম গুরুত্ব, ঠিক আছে। দ্বিতীয় গুরুত্ব কি? O2 CO2-র ভারসাম্য বজায় রাখা প্রকৃতিতে। O2 CO2-র ভারসাম্যটা প্রকৃতির বুকে বজায় রাখা হচ্ছে শ্বসনের আর একটা গুরুত্ব, ঠিক আছে। তো এই দুটো গুরুত্ব জানলেই হবে আমাদের শ্বসন থেকে। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়াটা সম্পাদিত হয়, তাই জন্য এটাকে বলা হয় কোষীয় শ্বসন, ঠিক আছে। কোষের মধ্যে যেহেতু শ্বসন প্রক্রিয়াটা সম্পাদিত হয় সেহেতু এটাকে বলা হয় কোষীয় শ্বসন। তো
তো এই কোষীয় শ্বসনের প্রকারভেদটা আমাদের জানতে হবে। কোষীয় শ্বসনের প্রকারভেদ, কোষীয় কোষীয় শ্বসনকে ইংরেজিতে বলা হয় সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, তো টাইপস অফ সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। ঠিক আছে, কোষীয় শ্বসনের প্রকারভেদ। কোষীয় শ্বসন মানে বা সেলুলার রেসপিরেশন মানে কি বললাম, যেহেতু কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়াটা সম্পাদিত হয় তাই জন্য এটাকে কোষীয় শ্বসন বলা হয়। তো সেলুলার রেসপিরেশন বা টাইপস অফ সেলুলার রেসপিরেশনের তিনটে টাইপস আমরা জানবো। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা অবাত শ্বসন, আর একটা সন্ধান প্রক্রিয়া সম্পর্কে জানবো। তো সবাত শ্বসন জিনিসটা কি? সবাত, প্রথমে জানতে হবে এই সবাত শ্বসন কাদের ক্ষেত্রে। এটা হয় বায়ুজীবী জীবকোষে। বায়ুজীবী জীবকোষে হয় সবাত শ্বসন। বায়ুজীবী জীব মানে অক্সিজেন এদের দরকার হবে শ্বসনের জন্য, তাহলে অক্সিজেন দরকারই হবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট আমাদের জানতে হবে যে যে গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়। ফোর্থ জানতে হবে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এছাড়া কি উৎপন্ন হয়? গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। ঠিক আছে, তো সবাত শ্বসনের সংজ্ঞা বলতে গেলে এই 4টে পয়েন্ট বা 5টে পয়েন্ট মনে রাখলে সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে কী হবে সংজ্ঞাটা? যে শ্বসন পদ্ধতিতে বায়ুজীবী জীবকোষে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে সবাত শ্বসন। ঠিক আছে, তাই সবাত শ্বসন কি? যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুজীবী জীবকোষে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে সবাত শ্বসন। তো এই সবাত শ্বসনটা সমীকরণটা কি হবে? সবাত শ্বসনে যদি সমীকরণ করতে চাই আমরা, তাহলে গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন উৎপন্ন করবে কি? কার্বন ডাইঅক্সাইড, জল, ঠিক আছে, আর 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে, সমীকরণ ব্যালেন্সটা করছি না, কিন্তু নিজেরা করে নেবে ব্যালেন্সটা। কিন্তু এটা হচ্ছে বেসিক সমীকরণ, যে গ্লুকোজটা অক্সিজেনের প্রভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করছে বায়ুজীবী জীবকোষে। এই সবাত শ্বসনটা 3টে ধাপে হয়। প্রথম ধাপটা হয় গ্লাইকোলাইসিস। এগুলো হচ্ছে সবাত শ্বসনের 3টে ধাপ। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিস যেটা কোষের সাইটোপ্লাজমে হয়ে থাকে। ঠিক আছে, কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়ে থাকে। কীরকম হয় জিনিসটা? গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে হয় গ্লুকোজটা জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, আর 2 অণু এটিপি উৎপন্ন করে। ঠিক আছে, এবং এই জারণটা আংশিক জারণ হয়। গ্লুকোজটা আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড আর 2 অণু এটিপি উৎপন্ন করে। কোথায় উৎপন্ন করে? কোষের সাইটোপ্লাজমে। সেকেন্ড ধাপে হয় ক্রেবস চক্র। ঠিক আছে, ক্রেবস সাইকেল কোথায় হয়? কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়। এটাতে কি হয়? এটাতে পাইরুভিক অ্যাসিড যেটা উৎপন্ন হয়, সেই গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিডটা কি হয়? বিভিন্ন রকম উৎসেচকের প্রভাবে জারিত হয়ে বিভিন্ন রকম জৈব অ্যাসিড উৎপন্ন করে। এই জৈব অ্যাসিডটা কি করে? বিভিন্ন রকম জৈব অ্যাসিড উৎপন্নের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রেবস চক্র, এবং যেটা কোষের মাইটোকন্ড্রিয়াতে সম্পাদিত হয়। এই ক্রেবস চক্রে প্রথম যে উৎপাদিত যৌগ, সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটার জন্য ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে
কার্বক্সিল গ্রুপ থাকে, এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে একে টিসিএ চক্র বলা হয়, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয় ক্রেবস চক্রকে। ঠিক আছে, তাহলে ক্রেবস চক্র কোথায় হয়? কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়। কি হয় ক্রেবস সাইকেলে? যে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিড বিভিন্ন রকম উৎসেচকের প্রভাবে জারিত হয়ে জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলের প্রথম উৎপাদিত যৌগটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল মূলক থাকে বলে এটাকে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে। আরেকটা ধাপ হচ্ছে, থার্ড ধাপ হচ্ছে প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, সবাত শ্বসনের আরেকটা ধাপ হচ্ছে প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলিসিস হচ্ছে প্রথম ধাপ, ক্রেবস চক্র হচ্ছে সেকেন্ড ধাপ, আর প্রান্তীয় শ্বসন হচ্ছে থার্ড ধাপ। এই প্রান্তীয় শ্বসনে কি হয়? যে এই গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রে যে বিজারি যে জারণ প্রক্রিয়াটা যেটা ঘটে, ঠিক আছে, এখানেও জারণ হচ্ছে। তো জারণ প্রক্রিয়া মানে কি? আইদার হাইড্রোজেন অপসারণ হবে অথবা অক্সিজেন গ্রহণ হবে, কিন্তু এখানে কোনোটাতেই অক্সিজেন গৃহীত হয় না। এক্ষেত্রে কি হয়? সব জায়গাতেই হাইড্রোজেনটা অপসারিত হয়। তাহলে যে এই গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রে যে হাইড্রোজেনটা অপসারিত হয়, সেটা প্রান্তীয় শ্বসনে চলে আসে। তাহলে এটা হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে। সেই হাইড্রোজেনটা অপসারণ যেটা এই গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রে হচ্ছে, সেই হাইড্রোজেনটা কোথায় চলে আসে? প্রান্তীয় শ্বসনে চলে আসে। এখানে কি হয়? হাইড্রোজেনটা ফার্স্টে বিশ্লিষ্ট হয়ে প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন করে। ঠিক আছে, এই প্রোটন বা এই যে এটা প্রোটন আর এটা ইলেকট্রন, এটা কি করে? এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় চলে আসে। এটা কোথায় আসে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। মাইটোকন্ড্রিয়া যদি আমি একটা আঁকি, তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, এটা যদি অন্তঃপর্দা হয়, যেটা আঁকছি, যেটা ক্রিস্টি, ঠিক আছে, এই অন্তঃপর্দায়, এই যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা আছে, এই অন্তঃপর্দায় চলে আসে এবং বিভিন্ন রকম ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয়ে এই হাইড্রোজেন, এই প্রোটন থেকে আমরা জল এবং কি পাই? আমরা শক্তি। ঠিক আছে, জলে রূপান্তরিত হয় এবং অক্সিজেন, ঠিক আছে, জল, অক্সিজেন এবং কি হয়? শক্তি পাই, মানে এটিপি উৎপন্ন হয়। জল আর এটিপি উৎপন্ন হয়। তাই জল আর এটিপি উৎপন্ন হয়। তাহলে কি হয়? যে এই যে বিজারিত হাইড্রোজেনগুলো, যেগুলো গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রে উৎপন্ন হয়, সেই বিজারিত হাইড্রোজেনগুলো বিশ্লিষ্ট হয়ে প্রোটন এবং ইলেকট্রনে বিশ্লিষ্ট হয়ে যায় এবং সেটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিভিন্ন রকম ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয়ে জল এবং এটিপি উৎপন্ন করে। সেটাই হচ্ছে প্রান্তীয় শ্বসন। কোথায় ঘটে? কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটে। ঠিক আছে, তার একবার বলছি প্রান্তীয় শ্বসনটা কি হয়। যে গ্লাইকোলিসিস ও ক্রেবস চক্রে যে হাইড্রোজেনগুলো অপসারিত হয়, সেগুলো কি হয়? প্রোটন এবং ইলেকট্রনে বিশ্লিষ্ট হয়ে যায় এবং সেটি বিভিন্নভাবে অন্তঃপর্দায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় আসে এবং বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয়ে জল এবং এটিপি উৎপন্ন করে। সেটাই হচ্ছে প্রান্তীয় শ্বসন। তাহলে সবাত শ্বসনের 3টে ধাপ কী কী? সবাত শ্বসন কী? তাহলে বায়ুজীবী জীবকোষে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। সেটা হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসনের 3টে ধাপ কি? গ্লাইকোলিসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। জিনিসটা কীরকম? গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে, মানে আংশিক রূপে, এটাকে গ্লুকোজটা আংশিক রূপে জারিত হয়, গ্লাইকোলিসিস প্রক্রিয়ায়। তাই গ্লাইকোলিসিসে গ্লুকোজটা আংশিকভাবে জারিত হয় পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন করে। সেটা হচ্ছে গ্লাইকোলিসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। ক্রেবস চক্র হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এক্ষেত্রে কী হয়? যে পাইরুভিক অ্যাসিডটা, যে গ্লাইকোলিসিস প্রক্রিয়া উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিডটা বিভিন্ন রকম উৎসেচকের প্রভাবে জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। এবং এখানে প্রথম উৎপাদিত যৌগটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটাতে 3টি কার্বক্সিল গ্রুপ থাকায় এটাকে বলা হয় টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আর প্রান্তীয় শ্বসন, যেটা আমি আগেই বলে দিয়েছি, তাই আশা করি বুঝতে পেরেছি সকলে। এরপর আমাদের জানতে হবে অবাত শ্বসন সম্বন্ধে। টাইপস অফ সেলুলার রেসপিরেশনের সেকেন্ড টাইপস হচ্ছে অবাত শ্বসন। এই অবাত শ্বসনে কি হয় ঘটনা? এই অবাত শ্বসন মানে অবায়ুজীবী জীবকোষ হয়, অবাত শ্বসন। তাহলে এটা প্রথম পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, অবায়ুজীবী জীবকোষে হয়ে থাকে। অক্সিজেন দরকার হয় না, কিন্তু মুক্ত অক্সিজেন দরকার হয় না।
এখানে বলতে হবে মুক্ত অক্সিজেন দরকার হয় না, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন দরকার হয়। অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেনটা প্রয়োজন হয়, অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না। থার্ড পয়েন্ট মনে রাখতে হবে, গ্লুকোজের আংশিক জারণ হয়, গ্লুকোজের আংশিক জারণ হয়, ঠিক আছে, গ্লুকোজের আংশিক জারণ হয় এবং 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। যেহেতু গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয় না, আংশিক জারণ হয়, তাই শক্তির পরিমাণটি কম, অর্থাৎ 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাহলে অবাধ শ্বসনের সংজ্ঞাটা কী হবে, যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কী হয়, গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে কী উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। সেটাই হচ্ছে অবাধ শ্বসন। তার সমীকরণটা কী হবে, এটা C6H12O6 মানে গ্লুকোজ, অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন, তাহলে ধরা যাক নাইট্রেট, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, জল, এই নাইট্রেটটা বিশ্লিষ্ট হয়ে নাইট্রাইট ফর্ম করবে এবং শক্তি মানে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে অবাধ শ্বসনের সমীকরণ। কাদের ক্ষেত্রে হয়, মেনলি সালফার ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেগুলো আছে, নাইট্রোসোমোনাস, ঠিক আছে, নাইট্রোব্যাক্টার, এদের ক্ষেত্রে অবাধ শোষণটা হয়, মানে এদের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন দরকার হয় না, কিন্তু নাইট্রোজেনযুক্ত যৌগের অক্সিজেন দরকার হয়। দিয়ে কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড, জল এবং আংশিক শক্তি নির্গমন হয়। যেহেতু আংশিক জারণ হয় সেহেতু এটার শক্তিটা আংশিক উৎপন্ন হয়, অর্থাৎ 50 কিলো ক্যালোরি উৎপন্ন হয়। অবাধ শ্বসনের ক্ষেত্রে যেটা 686 কিলো ক্যালোরি উৎপন্ন হচ্ছিল শক্তি, এক্ষেত্রে শক্তিটা কম নির্গমন হচ্ছে, অর্থাৎ 50 কিলো ক্যালোরি শক্তি নির্গমন হচ্ছে। অবাধ শ্বসন বোঝাতে পেরেছি আশা করি। এরপর আমাদের জানতে হবে সন্ধান প্রক্রিয়া সম্পর্কে। সন্ধানে কি হয়, সন্ধানে অক্সিজেন প্রয়োজন হয় না। সন্ধান প্রক্রিয়ায় কাদের ক্ষেত্রে হয়, প্রথমে জানতে হবে যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে, এছাড়া কাদের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকম ইস্ট জাতীয় ছত্রাক, এদের ক্ষেত্রে সন্ধান প্রক্রিয়াটা হয়ে থাকে। সন্ধানে কি প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, সন্ধানে অক্সিজেন লাগে না, ঠিক আছে। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া, ইস্ট জাতীয় ছত্রাকের ক্ষেত্রে কি হয়, যে গ্লুকোজ কি হয়, গ্লুকোজ মানে C6H12O6, এই ছত্রাকের দেহ নিঃসৃত কিছু এনজাইম থাকে, যেমন ধরা যাক জাইমেজ এনজাইমের প্রভাবে কি হয়, আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে, ধরা যাক এক্ষেত্রে জৈব যৌগটা হচ্ছে ইথানল মানে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মানে সমীকরণ মানে সংকেত কি, C2, ঠিক আছে, C2H5OH, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে একটা জৈব যৌগ, ইথাইল অ্যালকোহল। আর কি উৎপন্ন করবে, এটাতে গ্লুকোজটা আংশিক জারণ হচ্ছে, আংশিক জারণ হওয়া মানে হচ্ছে শক্তি 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটাই হচ্ছে সন্ধান প্রক্রিয়ার সংজ্ঞা। তাহলে সন্ধানের সংজ্ঞাটা কি বলবো, যে শ্বসন প্রক্রিয়ায় কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া, ইস্ট জাতীয় ছত্রাকের দেহে গ্লুকোজটা কি হয়, বিভিন্ন এনজাইম মানে ইস্ট জাতীয় ছত্রাকের যে এনজাইম, দেহ নিঃসৃত যে এনজাইম জাইমেজের প্রভাবে জারিত হয়ে বিভিন্ন রকম জৈব যৌগ যেমন ইথানল, শক্তি 50 কিলো ক্যালোরি শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাকে সন্ধান বলে। তার সন্ধানের সংজ্ঞাটা আরেকবার বলছি, যে গ্লুকোজটা কি হয়, ইস্ট জাতীয় ছত্রাকের দেহ নিঃসৃত এনজাইমের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে শক্তি 50 কিলো ক্যালোরি শক্তি নির্গমন করে, বিভিন্ন রকম জৈব যৌগ উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেটাকে সন্ধান বলে। সন্ধানের গুরুত্ব কি, মেনলি মদ প্রস্তুতিতে, সুরা প্রস্তুতিতে, ভিনিগার প্রস্তুতিতে সন্ধান প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। তো এইটুকু আমাদের আইডিয়া হলো। নেক্সট পার্টটা
সম্পর্কে জানবো, ঠিক আছে। তো আজকে আমরা জানলাম যেটা সম্পর্কে। তো শ্বসন কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে শ্বসন কোথায় কোথায় হয়, তারপর জানলাম শ্বসনের বায়ুজীবী জীবকোষ এবং অবায়ুজীবী জীবকোষ কাদের বলে, এবং সেলুলার রেসপিরেশনের টাইপস, তার মধ্যে সবাত শ্বসন জানলাম। সবাত শ্বসনের ধাপ 3টে, গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন কোথায় কোথায় হয় এবং কী কী জিনিস ঘটে সেখানে সেগুলো জানলাম। অবাত শ্বসন জানলাম কী জিনিস, এবং সন্ধান প্রক্রিয়াটা সম্পর্কে জানলাম কী জিনিস, ঠিক আছে।